আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছিলাম বিউটি 11 কানাডা থেকে। আজ আমরা এসেছি সাসকাটুনে এই প্রথমবারের মতো একটা ওয়ার্কশপে, ফিশিং ওয়ার্কশপ। যারা এই সামারে ফিশিং করতে চায়, কোথায় করবে, কিভাবে করবে, লাইসেন্স কিভাবে নিবে, এই ধরনের একটা ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান তাদের উদ্যোগে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। অবশ্যই বিউটি 11 কানাডার সাথে থেকে পুরো ওয়ার্কশপটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ সবাই দুইজন মাছ ধরে এরকম অভিজ্ঞ এবং এক্সপার্টদের কাছ থেকে আমরা কিছু ওপিনিয়ন শুনেছি। তাদের অভিজ্ঞতার আলোকে তারা আমাদেরকে জানিয়েছে যে আমাদের মাছ ধরার জন্য কি করতে হবে। সো এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে জিনিসটা শেয়ার করা হয় সেখানে হচ্ছে সব প্র্যাকটিক্যাল নলেজ ইন রিয়েলিটিতে যে ঘটনাগুলো ঘটে সেগুলোই শেয়ার করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা যখন মাছ ধরতে যাব তখন আমরা এই জিনিসগুলোই ফেস করব। বাট অ্যাপার্ট ফ্রম দিস, এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলোর সাথে সাথেও আমাদের কিছু থিওরিটিক্যাল নলেজ, কিছু বেসিক থিওরিটিক্যাল নলেজ আমাদেরকে নিতে হবে, যেগুলোও আমাদেরকে হেল্প করবে। সো আমি এই ধরনের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে যদি আসি, মাছ ধরা এটা ইম্পর্টেন্ট কেন? সো এটা দুইটা অ্যাসপেক্ট থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইকোনমিক্যাল, যে আমরা মাছের যে একটা ইন্ডাস্ট্রি আছে, মাছ ধরে এখান থেকে আমাদের ফুড ইন্ডাস্ট্রিটা কন্টিনিউ করে এবং এখান থেকে আমাদের ইকোনমি গ্রো হয়, অনেকের লিভিংস এটার উপর বেস করে হয়। আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে রিক্রিয়েশনাল ফিশিং। এইটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা এইটাতে ফোকাস করি, যে আমাদের ভালো লাগে অ্যাজ এ হবি। আমরা হচ্ছে মাছ ধরতে পছন্দ করি, মাছ ধরাটাকে গেমের মতো আমাদের ভালো লাগে। সো এই রিক্রিয়েশনাল ফিশিংটা আমাদের কি কি কাজে উপকারে আসে, তো এই জিনিসটা যদি আমরা বলতে চাই তাহলে যেটা হবে যে আমাদের অনেকের অনেক ধরনের স্ট্রেস থাকে। সো ইটস এ সর্ট অফ গেম। আমরা যদি ফিশিং করতে যাই, এটা আমাদের একটা রিল্যাক্সেশন হয়, স্ট্রেস রিলিজ হয়। তারপরে হচ্ছে আমাদের ফোকাস ইনক্রিজ হয়, কারণ মাছ ধরতে গেলে একটা কনস্ট্যান্ট ফোকাস আমাদের দরকার হয়। সো আমরা কোনো একটা কাজে ফোকাস থাকতে পারি, এই প্র্যাকটিসটা আমাদের বাড়ে, পেশেন্স বাড়ে। ইভেন এখান থেকে আমাদের এক্সারসাইজও হয়। ফর এক্সাম্পল, মাছ ধরতে গেলে আমাদের অনেক অ্যাক্টিভিটি করতে হয়। ইভেন আমাদের ভিটামিন ডিতেও হেল্প হয়, কারণ এখানে আমরা যার কানাডাতে থাকি, মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ভিটামিন ডির অভাবে থাকি, কারণ মোস্ট অফ দ্য টাইম 6 মাস প্লাস আমাদের এখানে ঠান্ডা থাকে, বরফ থাকে। সো কেউ বাইরে বের হয় না, সূর্যের আলোটা পায় না। বাট সামার ইজ এ গুড টাইম, যতক্ষণ আমরা সময় বাইরে বেশি ব্যয় করতে পারি তত আমরা এই জিনিসটাকে আমরা এনজয় করতে পারবো। সো এখানে ফিশিং এর জন্য যখন কেউ বের হয়, তাকে একটা লম্বা সময় তাকে আউটডোরে থাকতে হয়। সো এখানে আমাদের একটা হেল্প হয়। হ্যাঁ, আন্ডার দ্য সান। আরো যে ব্যাপারগুলো আছে হচ্ছে আপনার মাছ ধরতে গেলে যেটা হয় যে মাছ আমরা আসলে এখানে আমাদের প্রচুর লেক আছে, লেকগুলো বিভিন্ন জায়গায় আছে। আমরা আসলে মাছ ধরতে কেউ একা যায় না, কারণ এইটাও একটা সর্ট অফ পিকনিকের মতো, মানুষের সঙ্গ উপভোগ করে। সো এখানে দেখা যায় যে অনেক মানুষ একসাথে আমরা চলে যাচ্ছি। সো ওখানে পিকনিকের মতো একটা ফ্লেভার আসে, সবার সাথে একটা সময় পাস করলে একটা কোয়ালিটি টাইম কাটে, প্লাস মানুষের সাথে ইন্টারাকশন হয়, বন্ডিং বাড়ে, একটা ভালো রিলেশন তৈরি হয়। সো দিজ আর অল মেজর মাইনর বেনিফিটস, যেগুলো আমাদেরকে অনেক হেল্প করে। তারপরে আমরা আসি হচ্ছে মাছ ধরার যে নিয়ম কানুন। ইউজুয়ালি মাছ ধরার অনেক নিয়ম কানুন আছে পৃথিবীর সব দেশেই, আমাদের এখানে অনেক বেশি। সো মাছ ধরার যত নিয়ম কানুন আছে, এই জিনিসগুলা আপনারা সবাই জানতে পারবেন হচ্ছে আপনারা যদি saskatchewan.ca/fishing এই ওয়েবসাইটটাতে যান, তাহলে এখানে প্লিজ যে সাসকাচুয়ানে মাছ ধরতে হলে আপনাকে কি থাকতে হবে, কি করতে হবে, কি করা যাবে না, ইচ এন্ড এভরিথিং। সো
জানি যে এখানে কানাডাতে মাছ ধরতে গেলে লাইসেন্স নিতে হয়। সো আমার ইচ্ছা হলেই আমি যে কেউ উইদাউট লাইসেন্স মাছ ধরতে পারি না। যেহেতু পৃথিবীর যে কোনো জায়গায় যে জিনিসটার লাইসেন্স নিতে হয় সেইটার এগেনস্টেই কিছু রেগুলেশন থাকে। তো আমাদের সবাইকে জানতে হবে রুলস রেগুলেশন ইচ অ্যান্ড এভরিথিং, বিকজ উই আর ট্রাইং টু হোল্ড এ লাইসেন্স। তো আমি এগুলো এখানে বলবো। এই সাইটটাতে গেলে ডিটেলস জানা যাবে। সো এটা জানতেই হবে, মানে আমরা একটা কিছু করতে চাচ্ছি, ওইটা করতে গেলে কি করতে হবে এটা আমাদেরকে জানতে হবে, প্রাথমিকভাবে এটা আমাদেরকে পড়তে হবে। সো আমি যদি পরের জিনিসটাতে যাই যে আমরা লাইসেন্স কিভাবে পেতে পারি। লাইসেন্স এখানে পাওয়ার বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা লাইসেন্স পেতে পারি। সেটা হচ্ছে আপনার saskatchewan.ca/fishing, এই ওয়েবসাইট থেকেও সরাসরি অনলাইনে পারচেস করা যায়। এছাড়াও মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অফিসেস, সিলেক্টেড প্রভিন্সিয়াল পার্কস অর প্রাইভেট ইস্যুয়ার লাইক ওয়ালমার্ট বা এই ধরনের আরো বেশ কয়েকটা প্রাইভেট ইস্যুয়ার্স আছে যেখান থেকে আমরা সরাসরি গিয়ে লাইসেন্স কিনতে পারি। আরেকটা যেটা আছে, এখানে হটলাইন আছে যেখানে আমরা ফোন করে তাদের মাধ্যমেও আমরা লাইসেন্স রেজিস্ট্রেশন করতে পারি। সো যখন লাইসেন্স রেজিস্ট্রেশন আমরা করতেছি, যখন ইনিশিয়েট করতেছি জিনিসটা, তারপরে পরবর্তী 10 দিনের মধ্যে আমরা আমাদের লাইসেন্সটা পেয়ে যাব। এখন এখানে একটা ছোট্ট নোট আছে যেটা আমাদের জানার ব্যাপার আছে, যে আমরা জানি যে লাইসেন্স পাওয়া মানেই আমি এখন মাছ ধরতে পারবো। তারপরেও এখানে একটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে যে লাইসেন্স পাওয়া মানেই এই না আমি যে কোনো জায়গায় মাছ ধরতে পারবো। কিছু ওপেন প্লেস আছে, পাবলিক প্লেস আছে যেখানে আমরা মাছ ধরতে পারবো। ইট মিনস মোস্ট অফ দ্য প্লেসেস আমরা মাছ ধরতে পারবো উইথ লাইসেন্স, বাট ইভেন হ্যাভিং লাইসেন্স আমরা মাছ ধরতে পারবো না এরকমও কিছু জায়গা আছে, যেমন এনি প্রাইভেট প্রপার্টি অর ফার্স্ট নেশন রিজার্ভড প্রেমিসেস। এই ধরনের কোনো জায়গা থাকলে আমাদের ওই রেলিভেন্ট অথরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে মাছ ধরতে হবে। ড্রাইভিং আমাদের এই ফিশিং লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা ওখানে মাছ ধরতে পারবো। যে কোনো লাইসেন্স নিতে গেলে আমাদেরকে ফি দিতে হয়। এখানে যারা সাসকাচুয়ান রেসিডেন্ট আছে তাদের জন্য নিয়ম হচ্ছে বছরের জন্য যদি একটা লাইসেন্স আমরা করি যে 1 বছর মাছ ধরতে পারবো, সেখানে আমাদের $42 লাগে। যদি 3 দিনের জন্য আমরা কোনো লাইসেন্স করি সেখানে $21 লাগে। আর যদি শুধু একদিনকে টার্গেট করে আমরা কোনো লাইসেন্স নিতে চাই সেক্ষেত্রে $15 লাগে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সাসকাচুয়ান রেসিডেন্টদের মধ্যে যারা 16 বছরের নিচে তাদের লাইসেন্স দরকার নেই, এবং যারা 65 বছরের উপরে তাদেরও লাইসেন্স দরকার নেই। এদেরকে এমনি মাছ ধরতে দেওয়ার একটা সুযোগ দেওয়া আছে, কারণ যারা ছোট তাদের একটা আগ্রহ থাকে শিখার, তারা একটা লার্নিং ফেসে থাকে, তারা আসলে প্রফেশনালি ধরে না। এবং যাদের যথেষ্ট বয়স হয়ে গেছে তারাও ওরকম প্রফেশনাল লেভেলে মাছ ধরতে পারে না, তারাও এটা নিছক রিক্রিয়েশন হিসাবেই করে। সো এই কারণগুলোতেই আপনার 16 বছরের নিচে এবং 65 বছর উপরে যারা আছে তাদের লাইসেন্স দরকার নেই। জি, 16 বছরের নিচে তারা একা মাছ ধরতে যেতে পারবে না, হ্যাঁ প্যারেন্টসের সাথে যেতে হবে। অবশ্যই, হ্যাঁ এই জিনিসটা মিস করেছে যে অবশ্যই অভিভাবকের একটা মানে ছত্রছায়া থাকতে হবে, তাদের সুপারভিশন থাকতে হবে। তো এবার আসি হচ্ছে যে মাছের আমাদের লাইসেন্স হয়ে গেল, আমরা মাছ ধরতে পারবো। এখন আমরা কখন কখন মাছ ধরতে পারবো এটার একটা নির্দিষ্ট টাইমলাইন আছে। যেমন এন্টায়ার সাসকাচুয়ানকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, নর্দার্ন, সেন্ট্রাল এন্ড সাউদার্ন। সাসকাচুয়ানের একদম উপরের যে ভাগটা সেটা হচ্ছে নর্দার্ন জোন, যেটা মাঝখানে সেটা হচ্ছে সেন্ট্রাল জোন, আর যেটা নিচের দিকে সেটা হচ্ছে সাউদার্ন জোন। সো আমাদের সাসকাটুন, রেজাইনা এই এরিয়াগুলা আপনার সাউদার্ন জোনে পড়েছে। সো 5 তারিখ থেকে শুরু করে 2023 সালের মের 5 তারিখ থেকে শুরু করে 2024 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত। সো দিস ইজ দ্য টাইমলাইন। এর বাইরে গিয়ে যারা এবছরের জন্য লাইসেন্স কিনেছেন তারা হয়তো এর বাইরে গিয়ে মাছ ধরতে পারবেন না, এবং এই টাইমলাইনের বাইরেও মাছ ধরতে পারবেন না। এবার
মাছ ধরার লিমিট, এখানে একটা লিমিট আছে। আমরা ড্রাইভিং লাইসেন্সটা নিলাম, ফিশিং লাইসেন্স, আমরা জানলাম যে আমাদের গিয়ে মাছ আমরা ধরতে পারবো কিভাবে, কতটুকু ফিস দিতে হবে, সবকিছু জানলাম। এবার আমরা মাছ ধরবো। এখন লাইসেন্স নেওয়া মানেই হচ্ছে যে আমি আমার ইচ্ছে মতো মাছ ধরতে পারবো না। এখানেও একটা রুলস আছে যে আমরা কতগুলা মাছ ধরতে পারবো ইন এ ডে। নট অনলি দ্যাট, মাছের প্রকার ভেদ অনুযায়ী কোনো একটা পার্টিকুলার মাছ আমরা একদিনে একজন কয়টা ধরতে পারবো। এমনকি মাছের সাইজও মেনশন করা আছে যে ম্যাক্সিমাম কতখানি সাইজ হলে আমরা সেই মাছটা ধরতে পারবো, বাসায় নিয়ে আসতে পারবো, স্টোর করতে পারবো, অথবা ওখানেই আমরা রান্না করে খেতে পারবো। ওই স্কেলের বাইরে লম্বা লেন্থ যদি বেশি হয়ে যায় সেটা আমরা আনতে পারবো না, যদি রুলসে না থাকে সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। সো এই ধরনের কিছু নিয়ম আছে। এখানে মাছ অনেক আছে, প্রত্যেকটা মাছের প্রকার ভেদ অনুযায়ী কোয়ান্টিটি এবং সাইজ সব এই বইতে মেনশন করা আছে। যে গাইড বুকটার কথা আমি বলতেছি, যে ওয়েবসাইটটার কথা বললাম, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এন্টায়ার গাইড বুকটা পড়তেই হবে ইনিশিয়ালি। সো ওখানে গাইডলাইন পাওয়া যাবে যে কোন মাছটা আমি কতগুলো ধরতে পারবো এবং কত বড় সাইজের। ডিফারেন্ট মাসের জন্য অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি একটা বই আছে লাইসেন্স করার যে বই পাবেন ওর মধ্যেই সব ওইটার মধ্যেই আছে, ওইটার মধ্যেই সব মাছ আছে। গেলে আরো ইজি, আপনি অনলাইনে পেয়ে যাবেন। ওয়ালের একটা গাইডলাইন। হ্যাঁ হ্যাঁ, আমি যেমন ছোট একটা এখানে এক্সাম্পল দেই যে আর্কটিক গ্রে লাইন, এটা আপনি দুইটা ধরতে পারবেন। সো দুইটার বেশি এই মাছটা যদি আপনি ধরেন তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। সো এরকম প্রত্যেকটা মাছের ক্ষেত্রে কিছু রুলস আছে, এই রুলস অনুযায়ী মাছ ধরতে হবে। ওইখানে পাশে রেখে দেন না, ওইখানে এবার আসি হচ্ছে মাছ ছেড়ে দেওয়ার ব্যাপার। আমরা তো শুধু জানলাম যে মাছ ধরবো, কিন্তু আমরা একটু আগে জানতে পারলাম যে মাছ আমাদের ছেড়েও দিতে হবে। যদি দেখা যায় সাইজের বেশি হয়ে গেছে, যদি দেখা যায় আমি একটা পার্টিকুলার মাছ আমি দুইটা বেশি ধরতে পারবো না, কিন্তু আরো তো অন্য মাছ আছে সেগুলো ধরতে পারবো, আমি তো জানি না আমার বড়শিতে সারাদিনে কোন কোন ধরনের মাছ পড়বে। সো কোন একটা পার্টিকুলার মাছের যখন লিমিট ক্রস করে গেল, আমার বড়শিতে ধরা পড়ার পরেও সেটা আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সেই মাছটাই ছেড়ে দিতে হবে। সো এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও এখানে কিছু নিয়ম আছে যে মাছকে যত দ্রুত সম্ভব বড়শি থেকে আলাদা করে তাকে ছেড়ে দিতে হবে, কারণ বেশিক্ষণ যদি তাকে আমি বাইরে রাখি তাহলে এটা তার ব্রিদিং প্রবলেম হবে বা মাছ মারাও যেতে পারে। সো এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে মাছটা রিলিজ করে দিতে হবে। এবার আসি সাচকাচুয়ানে ফিশিং করার জন্য বেশ কিছু নিয়ম আছে। আমি যে বইটার কথা আপনাদেরকে বললাম যে saskatchewan.ca ফিশিং এ আছে, সেই গাইডলাইন বইটা পড়তে হবে। আমি এই কথাটা বারবার বলতেছি কারণ ওখানে অনেক গাইডলাইন আছে। আমরা এখানে এতগুলো গাইডলাইন এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারবো না, বাট কিছু মেজর পিক আপ লাইন পিক করেছে আপনাদেরকে বোঝার জন্য যে কোন ধরনের গাইডলাইন এখানে আছে। সো এখানে যেমন বলা আছে যে আপনারা ফিশিং লাইসেন্স ছাড়া আপনার মাছ ধরতে পারবেন না, এটা তো জেনারেল, আমরা বুঝতেই পারি। তারপরে এই আমরা যে কিভাবে ফিশিং করতেছি, লিগ্যাল ভাবে ফিশিং করতেছে কিনা, এইগুলো চেক করার জন্য ওইখানে ফিশিং কোয়ালিটি এগুলো চেক করার জন্য ওইখানে ওই ধরনের অফিসার আছে যারা এগুলো চেক করে, কনজারভেটিভ অফিসার লাইক পুলিশ, তারা চেক করে যে আমরা রুলস এর মধ্যে আছি কিনা। সো এই অথরিটি এসে আমাদের কাছে যদি লাইসেন্স দেখতে চায়, আমরা যদি লাইসেন্স না দেখাতে পারি, এটা হার্ড কপি হোক সফট কপি হোক, যদি না দেখাতে পারি এটাও আপনার হচ্ছে আইন বহির্ভূত, সেক্ষেত্রে তারা আমাদেরকে পেনাল্টি করতে পারে। এখানে একটা আমার কথা আছে। জি, যদি আপনার হচ্ছে যে পানিতে আমরা অনেক সময় আছি যে পানিতে যখন মাছ ধরতে থাকে, অনেকে আছে বোটে ঘোরাঘুরি করে, অনেকে আছে যে মাছ ধরার পরে বোটে করে মাছগুলো নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে। সো এই অফিসারগুলো ওনাদেরও কিছু ওয়াটার ক্রাফট আছে, ভেহিকেল আছে, এগুলো দিয়ে ওনারা ঘুরতে থাকে, ওনারা পুরো লেক টহল দিতে থাকে। সো তারা যদি কোনো বোটকে চেস করে তাকে দাঁড়াতে বলে, সে যদি দাঁড়াতে না পারে বা না দাঁড়ায় বা চলে যায়, এটাও একটা অফেন্স, এটার জন্য পেনাল্টি আছে। সো আরেকটা যেটা বললাম যে মাছের লিমিট, যে মাছের জন্য যে লিমিট শুধু অতটুকুই একজন ধরতে পারবে, এর বেশি ধরতেও পারবে না, নিতেও পারবে না, ওখানে খেতেও পারবে না। এটাও এই অফিসাররা চেক করে যে তারা কোন কোন ধরনের মাছ ধরছে, কোথাও লিমিট ক্রস করছে কিনা, করলে এগুলোর জন্য যাবে না। অনেক সময় অনেকে করে ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা করে বা বিভিন্ন ধরনের নিজস্ব মন গড়া অনেক অ্যাক্টিভিটি করতে থাকে মাছকে ধরানোর জন্য, কিন্তু না, গাইডলাইনে যেরকম বলা আছে সেরকমই, মাছকে প্যানিক করা যাবে না। ইউজুয়ালি নর্মালি যেভাবে মাছ ধরার কথা সেভাবে ধরতে হবে। সো এই ধরনের কোনো আনইউজুয়াল যেগুলো অথরাইজ না, এই ধরনের অ্যাক্টিভিটি করে মাছ ধরতে গেলে সেগুলোর জন্য অনেক বড় বড় পেনাল্টি আছে। সো এটা মনে করার কোনো কারণ নাই যে আমি এই অথরিটি যারা আছে, যারা চেক করে, তাদের কাউকে দেখতেছি না, আই ক্যান ডু সামথিং।
কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই। তারা অলওয়েজ পুরো লেকটাকেই তাদের নজরদারিতে রেখেছে। তারা অনেক দূরে থেকেও দূরবীন দিয়ে দেখে, তার আগে রেকর্ড করে, কেউ যদি কোনো অফেন্স করে সেটা তার আগে রেকর্ড করে, তারপরে এসে তাকে ওই এভিডেন্স দেখিয়ে পেনাল্টি করে। মানে এমনি দেখলো এসে বলবে তা না, তার আগে রেকর্ড করে, অবজার্ভ করে যে কি করতেছে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আইন বহির্ভূত কোনো কাজ এখানে করা যাবে। তো এটা আমি জাস্ট বেসিক কয়েকটা নিয়ম বললাম, কিন্তু এই বইয়ের মধ্যে সবগুলো নিয়ম সুন্দরভাবে বলা আছে। এগুলো আমাদেরকে মানে পুরোটা থরলি পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ বেটার দেন থিওরি। আমরা একটু আগেই দুইজন অনেক অভিজ্ঞ লোকের কাছ থেকে আমরা জেনেছি যে কি টুলস ইউজ করতে হবে, কিভাবে আমাদের মাছ ধরতে হবে। সো আমি এখানে কোনো কিছু বলবো না। এবার আসি মাছের কথা। এখানে সাতকাচনে অনেক ধরনের মাছ আছে। এই মাছগুলো হয়তো আমাদের দেশীয় মাছের সাথে খুব বেশি একটা সামঞ্জস্য নেই, এখানকার নিজস্ব মাছ। সো এগুলো যারা ধরবেন তারা ধরার পরে অভিজ্ঞতাটা করতে পারবেন। অনেক সুস্বাদু মাছও আছে, বাট আমি জাস্ট কয়েকটা নাম এমনি শেয়ার করে যাচ্ছি। এখানে যেমন আছে আর্কটিক গ্রেলিং, তারপরে হচ্ছে বিগ মাউথ, বাফেলো, ব্রুক ট্রাউট, ব্রাউন ট্রাউট, লেক ট্রাউট, টাইগার ট্রাউট, ইয়েলো পার্চ, বুল হেড, ব্রাউন এবং ব্ল্যাক দুই ধরনেরই আছে। তারপরে হচ্ছে বারবোট, কার্প, চ্যানেল ক্যাটফিশ, গোল্ড আই, লেক হোয়াইট ফিশ, লার্জ মাউথ ব্যাস, মুন আই, ওয়েল আই, নর্দার্ন পাইক, রেইনবো ট্রাউট, রক ব্যাস, সৌগার, স্প্লেক, স্মল। তারপরে এবার আসি হচ্ছে সাসকাটুন এবং সাসকাচুয়ানে অনেক লেক আছে আমরা জানি, এবং কোন কোন লেকগুলো হচ্ছে মাছ ধরার জন্য ফেমাস, এরকম আমি কয়েকটা লেকের নাম জাস্ট বলতেছি। বাট এছাড়াও আরো অনেক লেক আছে, আপনারা গিয়ে মাছ ধরতে পারেন। বাট এগেইন আবার বলতেছি, যেই লেকে মাছ ধরতে যাবেন সেই লেকের নিজস্ব কোনো রুলস থাকতে পারে। এইখানে মাছ ধরার নিয়মের বাইরেও ওই লেকের জন্য প্রযোজ্য কোনো রুলস থাকতে পারে, যেটা ওই লেকেই মেনশন করা থাকে বোর্ডে, সাইন বোর্ডে। সো ওগুলো আপনারা দেখবেন, ওইখানে যেগুলো প্রহিবিটেড সেগুলো করা যাবে না ওই লেকের জন্য। তো আমি কিছু লেকের নাম বলতেছি, যেমন ধরেন নর্থ সাসকাচুয়ান রিভার, ব্ল্যাক স্টেপ লেক, সাউথ সাসকাচুয়ান রিভার, পাইক লেক, ওয়াকাউ লেক, লেক ডিফেন্ডার বেকার, এমারাল্ড লেক, তারপরে বিগ শ্যাল লেক, লেক ল্যানোরে, রেইনডিয়ার। যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে শুনে নেবেন যে লেক তো আসলে অনেকই আছে, কিন্তু কোন কোন লেকে ইউজুয়ালি মাছ বেশি থাকে এবং কোন সময়টাতে, এগুলো জেনে তাদের সাথে গেলে আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা বেটার হবে। আর ফাইনালি আমার প্রেজেন্টেশনের লাস্টের দিকে আমি চলে এসেছি। ফাইনালি আমি যেটা বলবো যে বারবার আমি আমার এই প্রেজেন্টেশনে আমি জোর দিয়েছি, আমি নিজেও এই ফিশিং এর গাইড বুকটা পড়েছি। ইটস অ্যান এনরিচ বুক। এটা পড়লে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। সো এটা একবার অবশ্যই গো থ্রু করবেন ওই ওয়েবসাইট থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পড়তে হবে, দিস ইজ ফার্স্ট, বাট যতই পড়েন, যতক্ষণ আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কাজ কমপ্লিট হবে না। সো এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য এক সপ্তাহ পরে আমাদের এখানে লাইভ ফিশিং এর ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন সবাই লাইভ ফিশিং এ অংশগ্রহণ করেন। সো আমার এই প্রেজেন্টেশন যত তথ্যগুলো ছিল এটা দুইটা সোর্স থেকে কালেক্ট করা, আমি বলে রাখতেছি, আপনারা নিজেরাও চাইলে গিয়ে দেখতে পারেন। একটা হচ্ছে www.saskatchewan.ca/fishing, আরেকটা হচ্ছে www.todocanada.ca। সো এই দুই জায়গাতে যদি যান, আপনারা ঘাটাঘাটি করেন, আপনারা আরো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো পাবেন। কারণ আমি আগেই বলেছি, আমি নিজে এতগুলো কন্টেন্ট এক্সপ্লোর করেছি, সবগুলো যদি কভার করতে যাই আমরা সবাই মিলে, আমার মনে হয় এক সপ্তাহের একটা ওয়ার্কশপ আমাদের লাগবে। সো এটা একদিনের একটা ওয়ার্কশপ ছিল। আমরা চেষ্টা করেছি বেসিক মেইন ফিচার যেগুলা নতুন ফিশারম্যানদের জানা উচিত সেগুলাই কনভে করার, বাট এছাড়াও আরো কিছু মেজর মেজর জিনিস আছে, এগুলো আপনাদেরকে পরে জেনে নিতে হবে। সো দিস ওয়াজ অল ফ্রম মি। এখন আমি হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর পর্বের জন্য বা টিপস শেয়ারিং এর জন্য আমি আবারও ফিরে যাচ্ছি সেই অভিজ্ঞ দুইজনের কাছে
যারা হচ্ছে আপনাদের সাথে টিপস বা প্রশ্নের উত্তর শেয়ার করে সেশন শেষ করবেন। থ্যাংক ইউ। আমি আমাদের বিকাশের তরফ থেকে আমরা সবাই মিলে বিকাশ বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান থেকে আমরা ফিশিং এর একটা স্কুল, জাস্ট স্কুল বলতে পারেন, ট্রেনিং বলতে পারেন, আমরা শুরু করছি। হয়তো অনেকে নতুন আসছেন, তারা হয়তো জানেন না ফিশিং এর ব্যাপারে, কানাডার নতুন ফিশিং এর সিস্টেমটা। তার উপরে আমরা আপনাদের সাথে আমরা যতটুকু জানি ততটুকু আমরা শেয়ার করতে চাই সবার সাথে। আমরা যতটুকু জানি ততটুকু শেয়ার করব, আপনাদেরকেও নিতে হবে। এবং এই দেশের আইনটা হলো সবচেয়ে বড় শ্রদ্ধা, আমাদের সবাইকে করতে হবে। আমরা আইনটাকে ঠিক রেখে মাছ মারতে যাব। আমি কয়েকটা জিনিস আমাদের আরো ইনস্ট্রাক্টর কয়েকজন আছেন, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবেন। আমি জাস্ট কিছুটা টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি। যেমন সর্বপ্রথম আমি বলছি যে এই জিনিসটাকে আমরা বাংলাদেশে কি বলি, সিপ বলি, সিপ। কিন্তু এই দেশে এটাকে সিপ বলা হয় না। আপনারা কি জানেন এটাকে কি বলা হয় এই দেশে? ফিশিং রড। কারেক্ট। এই ফিশিং রড বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন সাইজের আছে। মাছের সাইজের উপরে, মাছের ওজনের উপরে একটা ফিশিং রড ব্যবহার হয়। যেমন আমি এখানে ছোটগুলাই নিয়ে আসছি, বড়টা আনি নাই। এটা দিয়ে ধরেন আপনি 8 থেকে 10 পাউন্ড মাছ আপনি মারতে পারবেন। যেমন অলাই, পাইক, নর্দার্ন পাইক যেটাকে এখানে বলা হয়। তারপরে পার্স মাছ মারতে পারবেন। পার্স যেটা হলো আমাদের দেশের কি মাছটার মতো, তেলাপিয়া মাছের মতো, কিন্তু এখানে এরা পার্স বলে, একটু অন্য টাইপের কালার আর কি। ওগুলা মাছ মারার জন্য এগুলা যথেষ্ট। 8 to 10 পাউন্ড। মানে আমি যেটা নিয়ে আসছি আপনাদের কাছে, যেই ফিশিং রডটা, আরেকটা ফিশিং রড আপনাদের দেখাচ্ছি। এটার মধ্যে আমার রিলটা লাগানো আছে, রিল। এটা হলো ফিশিং রডটা, সেম সাইজ। এখানে এটা আমাদের দেশে আমরা কি বলি, হুইল বলি। বাংলাদেশে আমরা হুইল বলি, কিন্তু এখানে হুইল না। আপনি যদি এটা কিনতে যান, আপনি এটাকে রিল বলতে হবে, যে রিল। আর সুতাটাকে আমরা বাংলাদেশে বাংলা ভাষায় সুতাই বলি, কিন্তু এখানে ওরা সুতা বলে, ওরা বলে লাইন। এই লাইনটা বিভিন্ন সাইজের। যেমন এখানে দেখেন একটা লাইন, সরি, এই লাইনটা এখানে আছে আপনার 60 পাউন্ড মাছ ধরা যাবে এই লাইনটা দিয়ে। 60 পাউন্ড মাছ এই সুতাটা দিয়ে ধরা যাবে, এই লাইনটা দিয়ে। আর এখানে একটা আছে লাইন, এটা হলো প্যাকেটটা, নতুন প্যাকেট। এটা আছে 30 পাউন্ড। এটা কিন্তু অনেক চিকন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা অনেক চিকন। এটা এসব সুতাগুলো এমন ভাবে তৈরি, এটা 30 পাউন্ড পর্যন্ত মাছ ধরতে পারবে। আর আরো আছে, আপনি 10 পাউন্ড, 20 পাউন্ড, 18 পাউন্ড, এরকম ভাবে অনেক সাইজ আছে মাছের। সেই মাছের জন্য আপনি ধরতে পারবেন। সুতা যত মোটা হবে, হ্যাঁ মোটা হবে, জি জি। আর এখানে যেমন সুতার মাথায়, এটাকে সেভ করে রাখছি, একটা খুলে নিই। এটা সুতাটা আমরা বের করে নিয়ে আসছি এইভাবে। এখানে একটা ছোট ক্লিপের মতো লাগানো আছে, সুইবাল, এটাকে এখানে বলে সুইবাল। হ্যাঁ, সুইবালটাকে, এটা হুকের মতো, যে আমাদের সেফটি পিনের মতো, অনেকটা সেফটি পিনের মতো। এখানে আমাদের হুক আছে অনেক টাইপের। এই হুকটা যেমন ডিপেন্ড করবে, আমার এখানে কিন্তু দেখেন এতটুক জায়গা কিন্তু কি বলবো, এটা হলো মেটাল ওয়্যার, এইটুক। কারণ কিছু মাছ আছে এই দেশে, সেগুলো হলো ওয়াইল্ড ফিশ বলে।
ওদের দাঁত খুব সূক্ষ্ম, ওরা সুতা কেটে নিয়ে চলে যায়, এগুলা কাটতে পারে না। সেই জন্য আমরা যে কোনো লেকে যাব, সেই লেকের মাছের সিস্টেমটা বুঝবো যে কি কি মাছ আছে এখানে। আমি যদি ওই ওয়াইল্ড ফিশ ধরতে চাই তাহলে সাধারণত আমার এটা দেওয়া ভালো হবে, যেন আমার ছিঁড়ে বারবার বড়শি নিয়ে চলে না যায়। আর বড়শিটাকে আমরা বাংলাদেশে বড়শি বলি, কিন্তু আসলে সেটা বড়শি এখানে বলা হয় না, এখানে বলা হয় হুক। হুক হুক মানে যেটা হলো আমাদের দেশে বড়শি বলে, যেটা আমাদের মাছ আটকায়। জি জি, আমি দেখাচ্ছি সেটা, আমি ওটা দেখাচ্ছি। আমাদের এখানে আছে, অনেক টাইপের আছে। এটা সাইজ 2, এটা সাইজ 2, এটা এখানে সিস্টেম ভিতরে সব ব্যবস্থা আছে। আপনি শুধু হুকের মধ্যে লাগায় হুকটা আটকায়। তারপরে বড় বড় মাউথ যেটা অনেক মাছের মাউথটা অনেক বড়, সেটা পারবেন। বিভিন্ন সাইজ আছে, যেমন এখানে আমার কয়টা সাইজ আছে দেখেন, 1 2 4 6 8 10, এই কয়টা সাইজের হুক আছে এটার মধ্যে। এরা আপনারা কিনতে পারবেন, বিভিন্ন দোকান আছে এখানে। সবচেয়ে সস্তা পাবেন ওয়ালমার্টে। সবসময় সবাই মনে রাখবেন, আপনারা যখনই ফিশিং গিয়ার কিনতে যাবেন, সবচেয়ে সস্তা আমাদের জন্য, আমরা বাঙালিরা আগে আমরা ট্রাই করি সস্তা কিনেই। এই জিনিসটাই আপনি এই সেম ব্র্যান্ডের অন্য দোকানে কিনতে যাবেন, হয়তো এর ডবল দাম। বুঝছেন, আমি এই জন্য সবাইকে প্রথমে বলি যে আপনারা আগে ইয়ার থেকে কিনেন, ওয়ালমার্ট থেকে কিনে সিপও সস্তা পাবেন। বুঝছেন, ফিশিং রড, সরি সিপ না, ফিশিং রড। আমরা কি সব ওয়ালমার্ট থেকে কিনতে পারবো? আর সবকিছু ওয়ালমার্ট থেকে কিনতে পারবেন, সবকিছু, এবং সবই ভালো। এখানে এইটার মধ্যে দেখেন, এটা মেটাল ওয়্যার, এটা দিয়ে আমি বিভিন্ন সাইজের হুক লাগাই, আমি ক্লিপ করে আটকাই দিই। সেই সিস্টেম সব হুক টুক কিনা আছে, ওগুলো এখন আপনাদের দরকার নেই। আপনারা রেডিমেড হুকগুলা কিনবেন, খুলে জাস্ট শৈবালের মধ্যে লাগাই নিয়ে একটা ওয়েট দিতে হবে। এই ওয়েটটা সম্বন্ধে আমি আপনাদের বলি। ওয়েটটা আমি এই দেখেন, এই টাইপের একটা ওয়েট বিভিন্ন টাইপের আছে। এই দেখেন একটা ওয়েটগুলো আমি এখানে রাখতেছি, আপনারা দেখেন। তারপরে বিভিন্ন সাইজের ওয়েট আছে, যে ওয়েটগুলা দিয়ে আমাদেরকে, এই দেখেন আরেকটা সাইজ, এই দেখেন একটা সাইজ, এই দেখেন আরেক টাইপ, বিভিন্ন টাইপের আছে আমার কাছে। এগুলা সব আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। এটা একটা ওয়েট, এটা আমাদের ডিপেন্ড করবে কোথায় আমরা মাছ মারতে যাচ্ছি, মাছের গভীরতা কেমন, ওখানে কি টাইপের মাছ ধরবো, সেখানে এগুলো ব্যবহার করতে হবে। তখন আমাদের কি করতে হবে, এখানে ওইটার জন্য আমি সেই জিনিসটা মানে করতে গেলে আপনাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা বাংলাদেশে যারা মাছ ধরছি তারা এখানেও আমরা মাছ মারতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো টেনশন করেন না। প্রথমে আসলে আমিও মাছ ধরছি বাংলাদেশে অনেক। হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই। আমরা বাঙালি, আমাদের সেই বুদ্ধিটা আছে, আমরা অবশ্যই পারবো, অবশ্যই মাঝে মাঝে বাঙালি আমরা পারবো। জি জি জি, অবশ্যই অবশ্যই। এই দেখেন, এটা কিন্তু আমি ওয়েটটা ডিপেন্ড করবে কোন ওয়েট কত দূর। তো ওয়েট থেকে মিনিমাম 1 ফিট, এটা মনে রাখবেন, মিনিমাম 1 ফিট দূরে আপনি একটা হুক লাগাবেন, মানে আমাদের বড়শিটা লাগাবেন। হ্যাঁ, এখানে আমি কমপ্লিট করে আনিনি, তারপর আপনাদের দেখাচ্ছি। হুক 1 ফিট উপর থেকে শুরু করবেন, কারণ যখন আপনি এটা থ্রো করবেন, এটা যে ঠিক এইভাবে, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। আমি যখন ছুঁড়ে মারবো, এটা দূরে যে মাটির মধ্যে পড়লে ওইটা মাটির থেকে 1 ফিট উপরে আপনার প্রথম বড়শিটা থাকবে। মাছ, কিছু মাছ আছে মাটির থেকে খায়, কিছু মাছ আছে মাটির থেকে একটু উপরে খায়, আরেকটা আছে একটু উপরে খায়, একটা আছে একদম ভাসমান। আপনি 3টা, কেউ 4টাও ইউজ করে হুক, এখানে
4টা পর্যন্ত অ্যালাউ আছে, এই দেশের পারমিশন আছে, 4টা হুক আপনি ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার ওইভাবে হবে। এটা হলো এক টাইপের মাছ ধরা। এটা হলো এই যখন ওয়েটটা পড়ে থাকবে, মাছ এসে যখন খাবে আপনাকে উপর থেকে টানতে হবে না, সে মাছ নিজে আটকায় যাবে, কারণ এদিকেও টাইট আছে ওদিকেও টাইট, মাছ খেলেই মাছটা আটকায় যাবে। এখানে এটা সিস্টেম। কেন অনেকে গায়ে শক্তিতে মারে টান, মানে আটকাইতেই হবে আমার, কিন্তু মাছটা এটা ডিপেন্ড করবে, যদি মাছ সেরকম বড় হয় আপনি খেলেন, আপনার যত পরিমাণ আপনি খেলছেন লুজ করবেন, ছাড়বেন। একবারে যদি আপনি শুধু টানতেই থাকেন আপনার সুতাটাতে ছিঁড়ে মাছ চলে যাবে। আবার অনেক সময় দেখবেন মাছ আপনার নিয়ে টান দেয়, কিছু মাছ আছে খাওয়ার পর আপনার দিকে চলে আসে, তো দেখবেন সুতা একদম লুজ হয়ে গেছে, তখন আপনি তাড়াতাড়ি সুতাটাকে প্যাঁচে আপনি সুতাটাকে টান রাখতে হবে, নাহলে মুখ থেকে অনেক সময় খুলে যায়। তা আমি আপনাদের আরেকটা টাইপের হুক দেখাবো, যে হুকটা ক্লিপ সিস্টেম, মাছ একবার খেলে ওয়াট বেরোতে পারবে না যতই সে চেষ্টা করুন। ওইটা আমি ব্যবহার করি, সেটা আমি আপনাদের দেখাবো আজকে। হ্যাঁ, কোশ্চেন, ইয়েস প্লিজ। না, মাছটা হলো এইটা সিস্টেম হলো, যখন আপনি দেখতেছেন যে মাছটা টানতেছে, আপনি সুতা দেন, সুতা ছেড়ে দেন, সুতা ছাড়েন, তাকে টানতে দেন, তারপরে দেখবেন, তারপরে আপনি একটু টাইট রাখবেন, আস্তে আস্তে টাইট। যখন দেখবেন যে মাছটা আবার একটু দুর্বল, তখন আপনি পেঁচান, আপনি ওকে টানেন, আবার দেখবেন ও আপনাকে টানতেছে, আপনি আবার ওকে টানেন, এইরকম করেন, ছাড়েন, মাছ যখন দেখবেন উইক হয়ে গেছে, মাছ তখন নিশ্চিত আপনি শুধু টানতেই থাকবেন, তখন মাছ চলে আসবে আস্তে আস্তে, বুঝছেন? এটা ভাই আপনি তো জানেন, যারা বাংলাদেশে মাছ ধরছেন তারা তো জানেন। এই হলো এটা সিস্টেম। এই একটা আঙুলের এই মাথা দিয়ে ধরতে হবে, এই মাথা দিয়ে। অনেকে এখানে এইভাবে ধরে, শুধু টান পড়লে অনেক সময় আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা দিয়ে এইভাবে ধরতে হবে, এই জায়গাটায়, এই যে ধরলেন না, এইভাবে মারবেন, ছুঁড়ে মারবেন। এইটা হলো রিলিজ করতে হবে। এটা হলো আমাদের, এটার নাম কি বলছি মনে আছে আপনাদের? রিলকে রিলিজ করতে হবে। রিলকে রিলিজ করে এটা পিছনে নিবেন। আপনার স্পিড, মানে কত দূর আপনি ফেলতে চান, এবং আপনার স্পিডটা কিন্তু আপনার ব্রেন আপনাকে কাজ করাবে, যে আমি এই এতটা ইয়াতে আমি যদি হুকটা থ্রো করি তাহলে এখানে যে পড়বে, এটা কিন্তু আপনার মনই আপনাকে বলে দিবে। এটার জন্য টেনশন নাই, যত দূর করতে যাবে। আমাদের এখানে এই যে সেলিম ভাই দেখছেন, ওনার শক্তি অনেক দূর ফেলতে পারেন, ওনার শক্তি দিয়ে। হ্যাঁ রিয়েলি উনি অনেক দূরে থ্রো করতে পারেন। এখন আপনারা সেইভাবে থ্রো করবেন, থ্রো করে আপনারা ওটাকে ফেলে দিয়ে যখন দেখবেন ওইটা টোটালি ড্রপ হয়েছে মাটির সাথে, তখন এটাকে আপনি সুতারা দেখেন, সুতারা এভাবে চলে আসবে, আপনি শুধু ছাড়তে এখানে এসে লক করে দেন, এটা লক করে দেন। তারপরে এই যে এখানে একটা গিয়ার আছে, এটা দিয়ে কন্ট্রোল করা হয় এটা কত স্পিডে বেরোবে। একটা মাছ ধরলে একটু হালকা রাখলে, মাছ ধরলে দেখবেন সুতারা টানতেছে, তখন এটাকে টাইট করে দিয়ে আপনি পেঁচানো শুরু করেন, মাছ আপনার ছুটে যাবে না, বুঝছেন? এইটা হলো এই টেকনিক আপনাদের আমি বুঝালাম। ওনার ডিউটি আছে, ওনাকে আমরা ছেড়ে দেবো। আমার জায়গায় এখন সেলিম ভাই আসতেছে। সেলিম ভাই এসে এখানে যা যা আছে এগুলো সম্বন্ধে আপনাদের না, প্লিজ সেলিম ভাই কন্টিনিউ। কালার এক এক সময় ব্যবহার করতে হয়। এগুলোর মধ্যে অনেক কিছু আছে যেগুলা আমরা তো এখনো অনেকে ব্যবহার করি না, বুঝছেন? কিছু কিছু অলাই আছে প্রচন্ড বড়, ওগুলোর জন্য আবার এইটা মাছ ওরা আরো বড় হলে ওরা রাক্ষসী মাছ। আমি বললাম না ভাই, ওয়াইল্ড ফিশ আছে না কত, ওদের মাউথ গুলো যে কি বড়। এগুলোর মধ্যে কোনো এগুলাই, ওগুলা হলো ওগুলা ওইটা আমি বলছি আপনাকে, কাটা মাছটা আমি বলছি আমার কাছে আছে, আমি মনে হয় ইয়াটা আনি না এখানে, এটা মনে হয় আমার আরেকটা ব্যাগের মধ্যে আছে।
ওগুলা কাটা, যখন আপনি ফেলে দিয়ে টানবেন না তখন মাছ ওইগুলো কাটাগুলো এরকম করে, ভাসটা এরকম পানির মধ্যে এরকম করে, মনে হচ্ছে যে মাছ নড়তেছে, তখন দূর থেকে অ্যাট্রাকশন হয় আর কি, যে এই জিনিসটার মধ্যে আমাকে থাবা মারতেই হবে, ছুটে এসে থাবা মারে, তখন এই হুকগুলো আটকা যায়, বুঝছেন। আর অনেক কিছু আছে, তারপরে অনেক কিছু আছে, যেমন আরো একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি, এই একটা জিনিস আছে, আমি বললাম না মাছ কিছু আছে না ভাসমান মাছ, যেটা অনেকটা পানির 1 ফিট 2 ফিট নিচে থাকে, সেগুলোর জন্য এগুলা এটাকে বলে হ্যাঁ হ্যাঁ আমার কালারের, এটা স্পুন কিন্তু অনেক কালার, দেখেন আপনারা অনেক কালারের স্পুন পাবেন। আপনার প্রচন্ড রোদের মধ্যে আপনি বেশি ঝিলমিলি ইউজ করতে হবে, তখন মাছগুলা রোদের এবং এটা রিফ্লেক্ট হবে ভিতরে, চকচক করবে, মানে পাগলের মধ্যে এসে মাছ খাবে। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে আকাশে ওয়েদার মেঘলা, একদম একটা সূর্য নাই, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার পর মারবেন, তখন আপনাকে দিতে হবে সিলভার কালার ইজ দ্য বেস্ট দ্যাট টাইপ। সানি হয় গোল্ড কালার, না হলে এনি মানে ঝিকঝাক কালার, ব্রাইট কোনো কালার ব্যবহার করতে হবে। আর ওই এগুলা সব, হ্যাঁ আমি এগুলো সব দেখা দিচ্ছি আপনাদের। আপনারা যখন মাছ ধরতে যাবেন প্রথমে সবার আগে দেখবেন যে ওই দিন আসলে পূর্ণিমা আছে কিনা, এবং ফুল মুন যেদিন থাকবে ওই দিন মনে করেন যে 95% মাছ ধরবে। হ্যাঁ হ্যাঁ, ওই দিন ফুল মুন থাকলে, আর যদি একটু বাতাস থেকে উইন্ডি থাকলে অনেকে ভাবে যে বাতাস বেশি থাকলে বোধহয় মাছ ধরে না, আসলে ওটা সম্পূর্ণ ভুল। যেদিন বেশি বাতাস থাকবে আপনার হয়তো অসুবিধা হবে, কিন্তু ওই দিন মাছ ধরবে। আর সবচেয়ে বড় কথা, যে জিনিসটা ফিশিং এ যান সবার আগে, যেখানে যান, লেগে যান, যেখানে যান, ফিজিক্যালি প্রথম যে জিনিসগুলো, সেটা হলো একটা ভালো ছিপ কিনবে। হ্যাঁ, যেহেতু এটা শৌখিনতা, হ্যাঁ, আপনি যখন শখ করে কোথাও ঘুরতে যাবেন তখন আপনি যদি হিসাব করেন তাহলে হয়তো অতখানি ভালো ঘুরতে পারবেন না। তো আপনি যদি ফিশিং এ যান, একটা ভালো রড দরকার আপনার। মাছ বড় হলে পরে মাছটা তো কিন্তু আপনার সাথে ফাইট করবে, ও এরকম না যে আপনি ধরলে আর আপনি ছিপ, মানে এটা আপনার শখের জিনিস। আমার মনে হয় কি বারবার প্রথমে একটা ভালো ছিপই কেনেন, আমি সাজেস্ট করবো। আপনাদেরই কাবিল আছে যে এসে প্রথমে, আর যেখানে আপনি বলতেছি মানে ছিপ বলতে আপনার ওই যে আপনি 30 টাকাতেও ছিপ পাবেন, কিন্তু ওইখানে কত পাউন্ডের লোড নিতে হবে। একটা মাছ মনে করেন যে 10 পাউন্ডের মাছ যদি হয়, যেরকম পাইক, এটা খুব পাওয়া, মানে খুব প্রেশারের, বহুত শক্তি বেশি। আর একটা যে জিনিসটা হলো গিয়া, আমরা যেটা বুঝি অভিজ্ঞ অনভিজ্ঞ। আমি ফার্স্ট টাইম যখন মাছ ধরতে গেছি, তখন মাছ ধরার সাথে সাথে স্টারজেন ধরছে এই নদীতে,
সাসকাচুয়ান রিভারে সবচেয়ে বেশি মাছ ধরে যদি পানি থাকে নদীতে। এখন তো পানি নাই, এখন পানি নাই, এখন ই করবে না, কিন্তু সাসকাচুয়ান রিভারে যে মাছটা পাবেন সেটা হলে আর কোথাও পাবেন না, সেটা হলে স্টারজেন। ধরতে মজা, কিন্তু এটা ইনলিগাল। এটা আপনি ধরে ছবি তুলে আবার নদীতেই ছেড়ে দিবেন। স্টারজন কি যে বড় বড় বড়, হ্যাঁ, এটা ঠিক ওই পার্সিয়ার সাগরে পাওয়া যায় যেটা, হ্যাঁ, এটা খুব এক্সপেন্সিভ। এটা ডিম খুব বিলুপ্তি প্রায় মাছ। এখানে এটা $10,000 জরিমানা, ইভেন কি আপনাকে সাসপেন্ডও করতে পারে 5 বছরের। এটা জাস্ট এটা ধরলে আমার জীবনে প্রথম মাছ মারতে যে সেটা এই মাছটাই প্রথম ধরছে। তা আমি তো মহা খুশি। বর্ডেন ব্রিজের এখানে ভাই নিয়ে গেছে, কি জানি মফিজ ভাই সাথে, তো আমি ভাই ধরছে। সরি, স্টারজন ধরে আপনি ছেড়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে আমি ধরবো কেন? আপনাকে ধরে ফেল দিছে, আপনি তো ধরতেছেন না, আপনি বসিতে ধরবে, কেঁচো দিলে পরে এরা কিছু পছন্দ করে। হ্যাঁ, এবং এটা বিসি রিভারে সবচেয়ে বড় স্টারজেন পাওয়া যায়। এটাও কিন্তু এই সাসকাচুয়ান রিভার কিন্তু বিসির সাথে জয়েন্ট আছে। হ্যাঁ, তো সাসকাচুয়ান রিভারে সবচেয়ে বেশি হলে যখনই পানি আসবে তখন এই স্টারজেন আসবে। আমি সর্বোচ্চ 45 কেজি ওজনের স্টারজেন ধরছি ওয়ারম্যান। মানে ওয়ারম্যানে ফেরি এখানে উঠাই রাখছিলাম আধা ঘন্টা, ওটা ধরে উঠাইতে লাগছে আমার প্রায় 1 ঘন্টার উপরে। সবাই ফোন করছে, আমার পাশে যে ভাই আছে, ভাইয়ের সাথে যা প্রথম স্টারজেন ঘটনা, আর ওইগুলো আস্তে আস্তে জানবে। হ্যাঁ, তো স্টারজেনটাকে ছেড়ে দিবেন। আর একটা লেগে যখন এই যে ইয়েতে যাবেন, এই ক্যারাভানে যেখানে যাবেন, ওখানে একটা আছে বাফেলো, এবার ওইটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ওইটাকে জন্য ফাইন, এবং এভেনকে আপনি কানাডা থেকে ডিপোর্ট করতে পারেন, এবং গাড়ি সহ সিজ করবে, সবকিছু আপনি ক্লোজ করে ফেলবেন। হ্যাঁ, এখানে নিয়ম কিন্তু, হ্যাঁ, তো বাফেলোটা বি কেয়ারফুল। ওখানে যখন যাবেন, যারা আছে, আচ্ছা সরি, স্টারজন আমরা বুঝলাম যে লাইসেন্স করার সময় একটা বই দিবে, তো বইটা আপনি ভালো করে পড়েন, ওখানে নিয়ম সমস্ত কিছু লেখা আছে। তো মাছ ধরতে যাবেন খুশিতে, আনন্দ করতে, তো ওইটা যখনই একটা ইন্সপেক্টর এসে আপনাকে ফাইন করবে, তখন সেই আনন্দটা বিষাদ হবে। এবং সবসময় বসি ফেলে 70 মিটারের বাইরে যাবেন না, পর্যন্ত 30 মিটারের ভিতরে বসির পাশে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, আবার অনেক লেগের নিয়ম আছে, যেটা আমরা বসি যে ফিরাকাল যেরকম, এটা ভেঙে দিতে হয়। মাছকে ওঠানোর পর ওইটাকে ছেড়ে দিলে, যদি যেটা ছেড়ে দিতে হবে, এটা যদি ফিরাকাল মাছে ঠোঁট কেটে যাবে, করবে, তো মাছকে এমন ভাবে তো নিয়ম অনেক আছে। তো আমার মনে হয় প্রাথমিকভাবে শুধু একটা ভালো সিপ, একটা গামবুট, মানে যেগুলি খুব ইমার্জেন্সি, মানে আপনার দরকার। আপনি মনে করেন এখন মাছ ধরতে গেছেন, আমি মনে করি যে আপনি যুদ্ধের ইয়েতে গেছেন, এখন যদি আপনি সোলজার হন, তা আপনি ড্রেস যদি গেট আপটা যদি নয়, আপনার ভিতরে কিন্তু স্পিড আসবে, তাই না? সুটটাই পরে যদি আপনি এত বন্দুক বেজেন যে ফাইট করেন, তখন আপনার কাছে ওই আসবে না। যখন আপনি একটা বুট টুট পরে ইটি হয়ে যাবেন, তখন নিজের ভিতরে একটা পাওয়ার আসবে। সো ফিশিং জাস্ট লাইক দ্যাট। আপনি যখন একটা জ্যাকেট পরবেন, যে হাতা কাটা, ওইটার ভিতরে মাছের বসি ইটি, তখন ইমার্জেন্সি এগুলি খুললে কত মাছ যখন ধরবে, তখন আর আপনার এইগুলি খোলার টাইম থাকবে না, কতক্ষণে মাছটাকে খুলে আবার ভালো ফেলবো। হ্যাঁ, তো ওই সময় আপনার কাছে যেগুলি থাকবে, একটা পাথর রাখবেন, একটা রাখবেন, ধরে টান দিয়ে উঠাই আবার শিফালায় বসে দিলেন। হ্যাঁ, সাথে সাথে কেন ফেলতে হবে? মানে ওই সময় ওই জায়গাটায় মাছ থাকবে, ওই জায়গাটায় মাছ থাকবে, এবং তখন আপনার একটা আবার শরীরে একটা এসে যাবে। একটা মাছ ধরার পর আপনি তো মনে হবে দুনিয়ার সবচেয়ে খুশির একটা হয়েছে। একটা মাছকে যখন টেনে উঠাবেন, এবং যখন মাছটা ধরবে সাথে সাথে টেনে উঠাইতে যাবেন না, স্কিন আছে ওটা, বড় মাছ হলে একটু খেলবেন। মাছটা যখন হাঁপায়, একটা বড় মাছ আপনি টানতেছেন, ও ছুটার চেষ্টা করতে, তখন ওইটা কি হবে, ঠোঁট থেকে ছুটে যাবে। বাট আপনি যখনই ও টানতেছে, তখন একবার লুজ দিবেন না। এখানে এটার ভিতরে একটা আছে, এখানে আওয়াজ হবে কিরকির। মাছ যখন টানবে, ও টানের ভিতরে রাখবে, তো মাছ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ও হাঁপাই যাবে, তখন দেখুন উল্টাই যাবে। যখন উল্টাই গেছে, তখন ওরা ভিতরে ওরা আর এনার্জি নেয়, কারণ বড়শির জ্বালা ভীষণ। তো প্রাথমিকভাবে আপনি একটু হবেন কি, যে আমি আমি মাছ মারতে যাচ্ছি, আমার এই কিছু জিনিস আছে, এগুলি নিয়ে, তাহলে হবে কি আপনার আনন্দ হবে। মানে সেলফ ডিপেন্ড, আপনি কারা আছে, ওনার আছে, এর আছে, যখন মাছ ধরবে কারো নেট কেউ দিতে চাবে না, সে তখন তার নেট নিয়ে ব্যস্ত। আর এই ফাঁকে আপনি নেটের জন্য অপেক্ষা, মাছ তো আর বসে না, মাছ ছুটে যাবে। তো এই জিনিসগুলো সেলফ ডিপেন্ড হবে। কয়েকটা আনুষঙ্গিক, এখন আপনি যদি মাছ ধরার শৌখিনতা, এটা
যদি আপনি হিসাব করেন তাহলে আমি বলবো যে তাহলে কারোর সাথে যাওয়া ভালো। আর মাছ ধরতে যে সেটা আপনার কাছে ভালো লাগবে না, আমার সাথে বসে থাকতে পারবে না সারা রাত্রি, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার মনে হবে যে দূর। কিন্তু আপনি যখন ফিশিং করবেন নিজে তখন আপনি নেশার মতো হয়ে যাবেন। মাছ ধরতে গেলে যারা সবচেয়ে ভালো হবে, যারা আপনারা নতুন, কোনো অভিজ্ঞ কারোর সাথে যদি যান তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা প্রথম দিন খুব ভালো হবে, কারণ তারা আপনাদের থ্যাংক ইউ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই প্রোগ্রামটা আমরা হঠাৎ করে আমাদের একটা মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি। আমাদের কিছু ইয়াং জেনারেশন তারা হঠাৎ করে বললো যে আমরা যদি এই ইভেন্টটা করি তাহলে কানাডাতে যারা নতুন আসছেন নবীনরা তাদের জন্য একটু হেল্প হয়। আমরা সবাই মিলে যদি এটা করি তাহলে আমার মনে হয় তারা অনেক সুযোগ সুবিধা পাবে আমাদের কাছ থেকে। আমরা বললাম গুড আইডিয়া। আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট ওনারা সবাই বললেন যে ঠিক আছে আমরা সবাই মিলে এটাকে আয়োজন করি এরকম একটা প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছুজন লোক হয়েছেন। আমরা এর মধ্যে আপনি দেখেছেন আমাদের কয়েকজন সবকিছু আমরা ট্রাই করছি সবাইকে জানানোর জন্য। আমরা আগামীতে আরো কিছু নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। আপনারা সবাই জানেন আমাদের অ্যাসোসিয়েশনটা বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান, আমাদের এটা শর্টকাট নেম বিকাশ, এবং এই বিকাশকে আমরা সামনে থেকে এগিয়ে নিতে চাই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আপনাদের আনন্দ দেওয়ার মাধ্যমে। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা আগামীতে আপনাদের জন্য অনেক কিছু করার চিন্তা ভাবনা করব এবং আমরা এরপরে আমাদের আরেকটা আপনাদের জন্য সুখবর, আমরা খুব তাড়াতাড়ি একটা পিকনিক করতে যাচ্ছি। ওটা হলো আমাদের জুলাইয়ের 22 তারিখে। হ্যাঁ, আর লাইভ ফিশিং আমাদের আছে 27 তারিখে। আপনারা সবাই আসেন, আমরা সবাই মিলে লাইভ ফিশিং এ যাই, আমরা পিকনিক করি এবং আমরা আনন্দ করি আপনার পরিবারের সাথে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কাজল ভাই, বিউটি লিভ ইন কানাডার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বিউটি লিভ ইন কানাডার সব দর্শকদের আমার শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, আমাদের সাসকাচুয়ান কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এবং আমরা সবসময় যেন আপনাদের সাথে আসতে পারি এবং আপনাদের সহযোগিতা আমরা পাই। ধন্যবাদ। ভাই, আপনি এই প্রথমবারের মতো ফিশিং ওয়ার্কশপে জয়েন করেছেন, যেটা অর্গানাইজ করছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান। অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আপনি যদি আপনার মতামত দিতেন, অথবা কেমন লেগেছে এই ওয়ার্কশপটা? আমি প্রথমে ধন্যবাদ দিব আসলে আমার খুবই দরকার ছিল। গত প্রায় 4 বছর ধরে আমি ফিশিং এর জন্য টুকটাক ট্রাই করেছি, সব ধরনের গিয়ারও আমি সংগ্রহ করেছি, বাট আনফরচুনেটলি আমি আসলে সেভাবে মাছ ধরতে পারিনি, কারণ ওই অভিজ্ঞতাটার অভাব ছিল। আমি এখানে এসেছি কিছু অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেব, যারা আসলে অনেকদিন ধরে মাছ ধরছেন, বিভিন্ন ধরনের মাছ ধরেছেন। তো এই সৌভাগ্যটা, এই সুযোগটা দেওয়ার জন্য আমি আসলে বিকাশকে ধন্যবাদ জানাই। আর আপনার সাথে আপনার যে ভিউয়ার আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে অনুরোধ করবো আপনার যাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আরো তথ্য যাতে তারা এই আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারে। ধন্যবাদ বরুণ ভাই।